খবরের ভিতরে খবর একটাতে শুরু করি। প্রথমত, মোকসেদুল ইসলাম একজন আইনবিদ, তিনি বলেছেন যে জনগণের কাছে যেতে পুলিশ আর্মির যদি প্রয়োজন হয়, সেই রাজনৈতিক দলের অবস্থান ভেবে দেখতে হবে। উনিও কি আওয়ামী লীগের দোসর? উনিও কি আমার মতো শেখ হাসিনার দোসর, ভারতের দালাল? কি ভাবির পোলারা? উনি কিন্তু বাংলাদেশে আছেন। কি বলেছেন মোকসেদুল ইসলাম, একজন আইনবিদ, বিচারক, তিনি বলেছেন জনগণের কাছে যেতে পুলিশ আর্মির প্রয়োজন হলে সেই রাজনৈতিক দলের অবস্থান ভেবে দেখতে হবে। আমার ভাবির পোলারা পুলিশ চেয়েছে, আর্মি চেয়েছে, এত মুরত তাদের। আমার ভাবির পোলাদের এত গ্রহণযোগ্যতা, তারা আর্মি পুলিশ ছাড়া চলতে পারে না। আর আমরা কি বলেছি? আমাদের আর্মি পুলিশ লাগবে না, আমরা মাঠে থাকবো, তোমরা শুধু আর্মিকে বেড়াকে ফিরে যেতে বলো, তোমরা আমাদের পারলে ঠেকাও, বলেছি না? আমাদের আর্মি পুলিশ লাগবে না, তোমরা আর্মিকে বেড়াকে নাও আর সঠিকভাবে নামতে দাও মাঠে, তোমরা ঠেকাইতে পারলে ঠেকাইও। আমার ভাবির পোলারা জামাত বিএনপি যদি পারো আমাদের ঠেকাও। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমরা মাঠে নামবো, তোমরা আমাদের ঠেকাও। আমরা প্রগতিশীল মানুষ, মাঠে নামবো, তোমরা ঠেকাও। কত মুরত আছে ওই ভাবির পোলাদের মা আমাদের যাইতে বলো। হাইরে চাপায়াদের ছিল, আওয়ামী লীগ পুলিশ ছাড়া এসে দেখুক, ছাত্রলীগ পুলিশ ছাড়া এসে দেখুক, যুবলীগের সম্রাট পুলিশ ছাড়া এসে দেখুক, পরশ পুলিশ ছাড়া এসে দেখুক, তাই না? বলেন নাই অমক নেতা পুলিশ ছাড়া এসে দেখুক, তমক নেতা পুলিশ ছাড়া এসে দেখুক, শামীম ওসমান পুলিশ ছাড়া এসে দেখুক, কথা বলেন নাই? অমক তমক বলছেন কিনা? এখন তো দেখি আপনারা আর্মি নিয়ে চলেন, আর্মি ছাড়া চলতে পারেন না। আর ভাবির পোলা তো আর্মি, পুলিশ এবং ট্যাঙ্ক ছাড়া চলতে পারে না। আগামী 23 জুনের মধ্যে আপনারা কিন্তু নেটো বাহিনী ছাড়া চলতে পারবেন না, এটা মনে রাখেন। যাই হোক, তারপর আসি একটু ভারত নিয়ে একটু কথা বলি, একটু খবর দিই। ভারত খুব একেবারে, ভারতকে আমাদের বাংলাদেশের ভাবির পোলারা তো গুনেই না, ভাবির ব্যবসা ছাড়া তো মানেই না। শুনেন, যদি ভাবির ব্যবসা ছাড়া তাদের আবার চিকিৎসা করতে যায়। পারমাণবিক জ্বালানি শিল্পে ভারতকে ইউরেনিয়াম দেবে কে? নাম বলবো, অস্ট্রেলিয়া। শোনেন, ভারত কোথায় চলে গেছে খবরের ভিতর? আর্জেন্টিনায় জ্বালানি, ইউরেনিয়াম অস্ট্রেলিয়া, ইরান জ্বালানি, কি বুঝলেন? রাশিয়া জ্বালানি, ইউরোপীয় ইউনিয়ন, মানে তারা পৃথিবীর সর্বকালের সব, মানে বলছে মাদার্স অফ অল ডিলস। এত বড় ডিল করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ভারতের সাথে, বলেছে। জাপানের প্রধানমন্ত্রী এসে বলছে ভারত আমার ভাই, বলে নাই? বলছে কিনা? ইভেন আর্জেন্টিনা তাদের খুলে আম দিয়ে দিছে, তারা যত তেল লাগে দিবে। আবার এটা আগেই যখন জ্বালানি সংকট ইরান নিয়েছিল তখনই ঘোষণা দিয়েছিল। ফ্রান্স চলে এসেছে, ইউকে চলে এসেছে, দুবাই চলে এসেছে, জর্ডান চলে এসেছে ভারতের কাছে, অস্ট্রেলিয়া হইল। কিন্তু ভাবির পোলারা বলে কি জানেন? ভারত কোন দেশ হইল? গরুর মুদ খাওয়া দেশ। এই গরুর মুদ খাওয়া দেশে আর রাস্তায় হাগে মতো ওই দেশে অস্ট্রেলিয়া আসে, কানাডা আসে, আমেরিকা আসে, জর্ডান আসে, কুয়েত আসে, কাতার আসে, সবাই আসে, ইউরোপীয় ইউনিয়ন আসে, আর্জেন্টিনা আসে। বাদ আছে কি ভাই? চৌথ আসমান থেকে ইমাম মেহেদি, ঈসা আলাইহিস সালাম আবাদ আছে, আর ইমাম মেহেদি জাওয়াবাদ আছে। ওটাও আসলে ভারতের পক্ষেই থাকবে, নিশ্চিত থাকেন। যেভাবে চলতেছে, ইসরায়েলও ভারতের বন্ধু। কি বুঝলেন? এই যে আরেকজন আছে না, ওই যে মালদ্বীপের মজ্জা, কয়দিন খুব চেঁচামেচি করলো, ভারতকে এন করেঙ্গা, তেন করেঙ্গা, এটা করেঙ্গা, ওইটা করেঙ্গা। তারপরে পানির জন্য কিন্তু ভারতের পায়ে ধরে আর কুল পায় নাই। এই মালদ্বীপ এত বড় ফাল পারাপারি করছে। আবার বিএনপি এত, আমার ভাবির পোলারা, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। তারপর আমার ভাবির পোলারা কি করেছে জানেন? ও ডিজেল টানতে হয়েছে ভারত থেকেই, নাহলে চলতে পারে নাই। বুঝতে পারছেন তো ভারত কি? তাহলে ভারত গরুর মুদ খায়, তাতে এইরকম। যখন উটের মুদ খাওয়া শুরু করবে তখন কি হবে? রাস্তায় হাগে মুতে, যখন রাস্তায় হাগে মুতে বন্ধ করবে তখন কি হবে? আর বাংলাদেশের কি ঘটে? মালয়েশিয়া থেকে ঘেঁটি ধরে বের করে দিচ্ছে, সিঙ্গাপুর থেকে জঙ্গিদের বের করে দিচ্ছে, মালয়েশিয়া থেকে জঙ্গিদের বের করে দিচ্ছে, বাংলাদেশি জঙ্গিদের। পাকিস্তানিদের ঘেঁটি ধরে সৌদি আরব বের করে দিচ্ছে, দুবাই তো লাথি দিয়ে বের করে দিচ্ছে, বের করে এই দিচ্ছে। আর এই বাঙ্গু পেয়ারা পাকিস্তানিদের আব্বা হলো পাকিস্তান। কোন পাকিস্তান? যে পাকিস্তানের নাম ভিগারিস্তান নামে পরিচিত। ওটা তাদের কাছে বিরাট বড় দেশ। আর বাংলাদেশের লীলাগর, মাঞ্জা ভাঙ্গা, হাঁপানি রোগী, এরা সব ভারত দখল করবে, রিটায়ার্ড আর্মি অফিসার।
কারা যেন মিশরের জন্য খুব হাই হোসেন করলেন ফুটবল নিয়ে, করতেই পারেন, ওটা নিয়ে বিতর্ক যাচ্ছে, খেলা বিতর্ক হতেই পারে। কিন্তু যারা যে দৃষ্টিতে মিশরের পক্ষে নিয়েছিলেন, কি কারণে? আমিও কিন্তু মিশরের পক্ষে, ফারাওদের জন্য। আপনি কি এর জন্য? মিশরীয়রা কি কালেমার পতাকার ফাতরামি করছিল এখানে গিয়ে? করে নাই, কি করছেন? ফারাওদের সাজে গিয়েছেন। মিশরে গেছেন কখনো? ওখানে যায় ফেরাউন্ডে গালি দিয়ে না, আপনারা কানের নিচে দুইটা চটকানা দেবো। মিশরে গেছেন? গেলে পরে বুঝবেন। আমরা গেছি, আমরা জানি। যাই হোক, তারপরে শোনেন, মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরানকে দায়ী করলো মিশর। কি ভাই যান, মুসলমানদের মধ্যে প্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয় মিশর। ভুলে গেছে না তো তাড়াতাড়ি? মানে পিপাসা লাগছে রে ভাই, কত কথা বলবো। তো কোন মিশর কি বলছে? ইরান দায়ী। আমি যদি এই কথা বলতাম মধ্যপ্রাচ্যের সকল সমস্যার জন্য ইরান দায়ী, আমারা কি করতেন? ও ভাবি বলারা, তোমরা তো আমার পিন্ডি ছটকাইতে, আমার 14 গোষ্ঠীর। আর আমার ভাইজানেরা, দোস্তরা, বন্ধুরা, চিঙ্কুমামেরা হাইরে চেঁচামেচি করতো, এই যে দেখো ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, মোদির দালাল। মিশরও কি মোদির দালাল? এই যে বলছে মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরানকে দায়ী করলো মিশর। এবার কি বলবো ভাবির বলারা? খবরটা কি দেখছ? শোনার একটা কথা বলি, ওই গাজাতে কিন্তু সব দখল হয়ে যাবে। আগেই বলেছিলাম 23 সালে, যখন তোমরা বলছিলা আবাবিল পাখি চলে গেছে, আমরা বলছিলাম কয়দিন অপেক্ষা করো, মৌসাকে তো ঢেল দিয়েছ, কয়দিন পরে বুঝবা ফল মিলছে। আমাদের কথা তো মানো না। আবেগ দিয়ে, জজবা দিয়ে যুদ্ধ হয় না। আবেগ দিয়ে পীড়িত হইতে পারে, আবেগ দিয়ে ফাতরামি হইতে পারে, পীড়িতি হবে না। বুঝতে পারছো শোনারা? এত সস্তা না। রাজনীতি, বিশ্বনীতি আলাদা জিনিস। তোমরা এখন যা করতেছ, তোমার মনে হচ্ছে একটু ভালো করতেছো, কিন্তু না। ওই যে বাংলাদেশে কালেমার পতাকার যে ফাতরামি, সেটা ভাঙা মায়ের দিবে আমেরিকায় একদিন। যে আমেরিকার পাও সুস্থ না এখন, যে আমেরিকাকে বলছো না যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, হ্যাঁ, ওই সেটা ভাঙা মায়ের যুক্তরাষ্ট্রে তোমাদের দিবে, তখন কিন্তু চেঁচাবা, তখন আমাদের কথা মনে হবে। ওই যে আমাদের জামালপুরে একটা কথা আছে, পুটকে আতাবি পারবি গাইল, আজ বুঝবি না বুঝবি গাইল। কালামের ফাতরামি সোজা করে ফেলবে। ওটা বলতেছি, বুঝতেছ না, তাই না বাবা? ভাবির বলারা বুঝবা কয়দিন পরে, বুঝতে পারছা? বুঝবা। তো এই যে আমি যে কথা বলি ইরানের জন্য, তাই তোমরা তো মানো না। ওই গাজাতে যেমন আমেরিকা যাবে, ফ্রান্স যাবে, ব্রিটেন যাবে, ইসরায়েল যাবে, সাথে কারা যাবে জানো? দুবাই আর সৌদি আরব, কুয়েত, কাতার। এরা গিয়ে ওখানে বিল্ডিং করে মার্কেট বানাবে, পার্ক বানাবে, বার বানাবে। নিশ্চিত থাকো, স্টেডিয়ামও হইতে পারে। নিশ্চিত থাকো ভাবির বলারা। গাজা গেয়া লেবাননও যাচ্ছে, সিরিয়া তো তোমাদের হাত ছাড়াই। বুঝতে পারছো ভাবির বলারা? আমরা পাশের কথা আগে কই, তার জন্য আমাকে শয়তান কও। দুষ্ট লোকেরা জিন্দা পিরো বলে, আল্লাহ রলিয়ে বলে মাঝে মাঝে। যাই গান শোনা, পরের লাইনে যাই। আচ্ছা, আমাদের একটা এমপি আছে, পিরানে পীর দস্তগীর, পীর জাদা, হারাম জাদা, পীর জাদা, মানে সবকিছু জাদা থাকে। পীর জাদা, এই দেশটা খাইছে পীরে আর জিরে। তার একটা পীর, বাটপার একটা হয়েছে না, অনুরোধের আসরের এমপি, হারাম জ্বালা নাকি হাম জ্বালায়, জঙ্গি এমপি। সে বলেছে দরকার হলে বিনি চিকিৎসায় মারা যাবেন, তবু একজন প্রকৃত মুসলমান চিকিৎসার জন্য ভারতে যেতে পারে না। তাহলে ভারতে যারা চিকিৎসা করতে গেছে সবগুলো অপ্রকৃত মুসলমান। যাক, পাওয়া গেল। এতদিন শুনতাম যে ইন্ডিয়ার দালাল, তারা প্রকৃত মুসলমান নয়। এই হারাম জ্বালা ফাতরা, ওর বাপের বাপ মর্দে মুজাহিদ তেতুল হুজুর শফি যে ইন্ডিয়া চিকিৎসা করলো, তাহলে সেও কি প্রকৃত মুসলমান না? তারপরে যারা আমেরিকায় যে চিকিৎসা করে, তারাও কি প্রকৃত মুসলমান না? তো যাও পাকিস্তান, যাও চিকিৎসা করতে। প্রকৃত মুসলমান পাকিস্তান, আফগানিস্তান যাবা চিকিৎসা, যাও তাড়াতাড়ি যাও। হানজালারা যায় না কেন? হানজালারা নিজেরও যখন অসুখ হবে না, হানজালা ফাতরা এমপিও কিন্তু যাবে ভারতে চিকিৎসা করতে, আর না হলে আমেরিকা, সিঙ্গাপুর। ওই ইহুদি খ্রিস্টান না, হিন্দু রাষ্ট্রে যাইতে হবে চিকিৎসা করতে। পানি পড়া ব্যবসা আর চলে না। তারপরে কি বলছে দেখি, তারপর আর কি খবর আছে? বেশি সময় নেব না, কারণ অনেক রাত হয়ে গেছে। বাংলাদেশে মীর শাহ আলম সাহেব বলেছেন, বাংলাদেশে তুরস্কের যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা। মানে জঙ্গিদের আসল ঘাঁটি হতে যাচ্ছে বগুড়া, ইন্টারন্যাশনাল জঙ্গিদের আর কি।
এমন সেটা ভাঙা মায়ের খাবে বগুড়ায়, কিন্তু বিমান হামলাটা হবে। সেটা কারা করবে জানি না, বার্মাই করবে না চাইনা করবে না ভারত করবে না আমেরিকাই করবে, যাদের গোলাম হয়েছে এখন, তা আমরা জানি না। কিন্তু এই যে বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা, এটা যদি ভারতের সাথে হইতো না তাহলে দেশ বেচা হয়ে যেত। তুরস্কের সাথে হয়েছে যে, কারণ বাঙালি কেসকি বান্দির পোলারা তো আত্মপরিচয় সংকটে ভুগে, যেমন তেমনি বাঙালি মুসলমান আত্মপরিচয় সংকটে ভুগে। কখনো তুর্কি, কখনো আরব, কখনো আফগান, কখনো কখনো পাঠান, কখনো আরবের, কখনো ইরানের, এগুলো দাবি করে। কিন্তু বিষয় কিন্তু চাই আমেরিকায় রবে যে তুরস্কের সাথে যৌথ উদ্যোগে বগুড়া যে ড্রোন কারখানা, একেবারে সেটা ভাঙা মায় নিশ্চিত, কেউ ঠেকাইতে পারবেন না। বগুড়া হাওয়া মে উড় জায়গা, খুব বেশি দিন নেই। আপনার ভারতের কি খবর আছে একটু দেখি। আমাদের সরিষাবাড়িতে একজন মা মামলা করেছিলেন যে প্রকৌশলী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও সেটা নিয়ে বিতর্ক আছে। তারা ভাই বোনেরা বলেছে তার মাই নাকি তার মামাদের জমি দিয়ে দিয়েছে, আর ছেলেরা, এটা হলো ছেলেদের বক্তব্য, মায়ের বক্তব্য হলো ছেলেরা আমাকে বের করে দিয়েছে। মানে একটা সংশয়ের বিষয় রয়েছে। তবে ওই মাও কম দায়ী নয়। সন্তান কেন তার সন্তানকে তিনি সুশিক্ষা দিতে পারেন না, যত এখন বুকে কোরআন শরীফ নিয়ে সরিষাবাড়ি থেকে বের হয়ে যান পোগল দিঘা থেকে, কিন্তু এটা একটা বাটপারে। আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দিতে পারেন না, এটা আপনি ব্যর্থ। আপনার সন্তানটা দোষী, কোনো সন্দেহ নেই। আপনাকে বের করে দিয়েছে, যে কোনো মূল্যে বের করে যদি দিয়ে থাকে, এটা অবশ্যই অন্যায় করেছে, কিন্তু এর জন্য আপনাকে দায়ভার নিতে। আপনি কেমন মাতা, আপনাকে বের করে দেয়? আপনি কেমন মা, আপনাকে সন্তান বের করে দিল কেন? নিশ্চয়ই আপনার শিক্ষার ত্রুটি আছে, এটাও আপনাকে স্বীকার করতে হবে। তবে এটা অন্যায়, মাকে বের করে দেওয়া অবশ্যই অন্যায়। গ্রেপ্তার হয়েছে। এরা আবার বলেছে মামুরা, বুঝছেন, মামুরা, এদের ধারণা তার মামুরা অদ্ভুত ব্যাপারের। মামুর নাম আমার ফরিদ, এর ইজ্জতটা মেরে ফেলেছে আমার। তার মামুর নাম নাকি ফরিদ চেয়ারম্যান, বুঝতে পারছেন? না ভাই, আমি কোনোদিন ওই বোনের ওই বুদ্ধি দিব না যে ভাগ্নেদের সম্পত্তি না দিয়া তুমি আমার কাছে আসো। জিন্দেগিতে এই বুদ্ধি কোনো আমার মতো মামারা দিবে না, কংস মামারা দিতে পারে, এটা আমার পক্ষে সমান। আমার যদি থাকে ভাগ্নেদের দিব, কিন্তু নিব না, ঠিক আছে? এটা সম্ভব না। কিন্তু যিনি এটা করেছেন, এই যে মামলা, এটা নিয়ে রহস্য রয়েছে। যাই হোক, দুঃখজনক, আমাদের সরিষাবাড়ির জন্য এটা একটা দুঃখজনক ঘটনা। মজার বিষয় হলো, তুরস্কে ফিলিস্তিনি বিষয়ক সম্মেলন অতিথি বাংলাদেশের 4 শীর্ষ আলেম। আলেমের একটা দেখতেছি গাব গাছি, আটা দেখলাম এই যে কি আইরিশ হেলাস, দেখবেন গাব গাছি। তারপর একটা কি, এই যে আরেকটা হইলো ফিলিস্তিন বিষয় যাইতেছে হলো চরমনাই পীরের কি আবরা নাকি ফাবরার, সেও যাচ্ছে 4 শীর্ষ আলেম। বাবারি বাবা, তুরস্কে যাইতে সব জঙ্গিরা তুরস্ক আর পাকিস্তান, বুঝতে পারছেন তো? দালমে কুচ কিন্তু কালাহা। এই তুরস্ক 20 কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদে দিছে, রোহিঙ্গার জন্য 20 পয়সা দেয় নাই। দালমে কুচ কালাহায় শিবির দিয়ে আবার এই চরমনাইয়ের পীরের মুড়িদের নিয়ে গেছে, মানে বুঝছেন তো? চরমনাইয়ের পীর যতই শিবিরের সাথে ইচিং বিচিং খেলেও বাট পারে, কিন্তু এটা এরা কিন্তু তলে তলে সব দাড়ি টুপি আলা বদমাইশ পেয়ারা পাকিস্তানি সবাই। এরা পেয়ারা অর্থ আওয়ামী লীগ বিরোধিতায়, মুক্তিযুদ্ধ বিরোধিতায়, বাংলাদেশ বিরোধিতায়, ভারত বিরোধিতায়, জয় বাংলা স্লোগান বিরোধিতায়, সংবিধান বিরোধী, এরা কিন্তু সবাই। যতই তারা আকিদা নিয়ে চাপাচাপি করুক, ওইগুলো বান্ডামি। পেয়ে গেলেন তো ইচ্ছা মনে কে কে গেছে শুনেন দেখি, কে কে গেছে। তুরস্কের ইস্তাম্বুল অনুষ্ঠান ফিলিস্তিনি আলেমদের, ফিলিস্তিনিদের জন্য আলেমের সম্মেলন তুরস্কে। ওইখানে কেন? ফিলিস্তিনে যাও, সৌদি আরব যাও, নিজের পক্ষে পাকিস্তান, তুরস্কে কেন? অথচ এই তুরস্কই কিন্তু ইসরায়েলের সকল জ্বালানি সরবরাহ করে। এবং এই তুরস্কের প্রথম ব্যক্তি, মুসলমান প্রথম তুরস্কের দোকান নেসেট, এই ইয়ার ইসরায়েলের সংসদে গিয়ে ভাষণ দেওয়ার লোক, এবং এই তুরস্ক স্বীকৃতি দিয়েছে, বুঝতে পারছেন? শোনেন, 4 ইসলামী ব্যক্তিত্ব আন্তর্জাতিক পরিসরে আলেমদের সহযোগিতা বৃদ্ধি, মানে আন্তর্জাতিক জঙ্গির আগে বাংলাদেশ তো জঙ্গির ঘাঁটি হয়ে গেছে। সেটা বাংলাদেশের রাস্তাঘাট দেখলেও বলবেন, মৌলবী দেখলেও বুঝবেন। ফিলিস্তিনি কোচ ইস্যুতে আন্তর্জাতিক পরিষদে 28 জুলাই থেকে 1 আগস্ট, এই নাম হলো, আয়োজক হলো হাই আতু উলামা ই ফিলিস্তিন, ফিলিস্তিন আলেম সমিতি। ফিলিস্তিনও আলেম সমিতি আছে। যাই হোক, সম্মেলনে অংশ নিতে আমন্ত্রিত বিদেশি আলেমদের মধ্যে ভিসা সম্পন্ন হয়েছে, মানে জঙ্গিদের সম্পন্ন হয়েছে। কারা কারা? অতীতের মধ্যে একজন ওলামা মাশায়েখ, আইম্মা পরিষদের ছাইম্মা সাধারণ মুফতি রেজাউল করিম আবরার, বুঝতে পারছেন তো? কত বড় বীর আবরার, চরমনের পীরের চেলা, চরমনের পীর ওইখানে, মানে বুঝতে পারছেন তো? তলে তলে তল পেট সব জঙ্গিদের। অনুষ্ঠানের বেফাকুল
মাদারিসিল আরাবিয়া বাংলা মাওলানা ফজলুল হক, রাজধানীর জামিয়া রহমানে আরাবিয়া মোহাম্মদ মুফতি হিফজুর রহমান এবং বাংলাদেশ মুসলিম কাউন্সিল সভাপতি মাওলানা খালেদ উদ্দিন আইয়ুবী। যে এরকম দেখবেন ঠোঁটে সবসময় লিপস্টিক লাগায় রাখে, বুঝতে পারছেন? এই 4 জঙ্গি যাচ্ছে, মানে ওইখানে নতুন একটা প্ল্যান করতেছে যে ভাই তোমরা জামাতের আকীদা নিয়ে টানাটানি করো না, তোমরা যতই আকীদা নিয়ে টানাটানি করো জামাতের সাথে মিল হয়ে থাকো, মুক্তিযুদ্ধ বিরোধিতা করতে হবে, পাকিস্তানের পক্ষে থাকতে হবে, ভারত বিরোধিতা করতে হবে, শেখ হাসিনার বিরোধিতা করতে হবে, আওয়ামী লীগের বিরোধিতা করতে হবে, বঙ্গবন্ধু বিরোধিতা করতে হবে, ভারতের সংবিধান বিরোধিতা করতে হবে, পাকিস্তান এবং আমেরিকার দালালি করতে হবে। রেডি থাকো, ওইখানে গিয়ে পার্সেন্টেজ ভাগাভাগি হবে তুরস্কে গিয়ে। এই জন্য এই 4 মৌলবী কিন্তু যাইতেছে। ফিলিস্তিনি বলে কিছুই না, পুরো গাজা খালি হয়ে গেছে। তুরস্ক কোন কচুটা করলো, ইরান কোন কচুটা করলো, ইরানেরই বুয়া খালে আর বিলে তুরস্কে যায় মিটিং করতেছে, বুঝতে পারছেন তো? গাজা কিন্তু হাওয়া, কয়েকদিন পরে লেবানন যাবে, খোদ তুরস্ক একদিন যাবে হাওয়া মে, নিশ্চিত থাকেন। তারপরে দেখি একটু মজার ঘটনা। এনসিপির নেতা বলেছেন দক্ষিণ প্লাজায় হাদি ভাইয়ের সমাধি কেন্দ্র করে একটি বহুতলীন ক্লাব কালচার সেন্টার করে উঠতো। তাহলে আগামী 100 বছর এই দেশের রাজনৈতিক দর্শন সংগ্রামের বাবা রে বাবা, একটা কাম করা যায় না? ভাবির পোলারা এটা বলছে, কে জানো? এটা আবার বলছে কি এনসিপি নেতা আকরাম, একটা কাম করা যায় না? হাদিরে নবী রাসূল ঘোষণা করা যায় না? মানে হাদি বাংলাদেশের যে কি করে ফেললো, তার জন্য দক্ষিণ প্লাজায় 100 তলা বিল্ডিং বানায়, সেখানে হাদি কালচার বানাইতে হবে, সেন্টার বানাইতে হবে, ভবন বানাইতে হবে। নবী রাসূল ঘোষণা করে ফেলে এনসিপির যারা আছো আর জামাতে যারা আছো, এখন হাদিরে নবী রাসূল ঘোষণা করো। কারণ এত সুন্দর শব্দ উচ্চারণ করে, তালিবাস সব অন্তস্তয়কারা একটা সূরা নাজিল করে ভালো পারলে, চৌথা আসমান থেকে একটা তালিবাস ও অন্তস্তয়কার আ নামে নয়া সূরা, আপনাদের বলছি না, জামাতেরা কিন্তু নতুন সূরা নাজিল করে ফেলবে। 114টি সূরা কোরআনে, এরা দেখবেন 117টি বানাবে। সূরায় মগি বগি ঠগি, এখন আর একটা বানাবে তালিবস ও অন্তস্তয়কারা, সূরায়ে তালিবস ও তালিবস একার অন্তস্তয়কারা, সূরা .. আ, ওই যে হাতি যেটা বলে, বুঝতে পারছেন? সূরায়ে তালিবস একার ও অন্তস্তয়কারা, এটা এখন নাজিল করবে এরা এখন বানাই ফেলবে কয়েকদিন পরে। এই ইনকালাব মঞ্চ, ইনকালাব সেন্টার নাকি কালচারাল সেন্টার। এইবার শুনেন, বাংলা ট্রিবিউনে আসছে কারা অধিদপ্তরের তথ্যে বন্দি মৃত্যু ঊর্ধ্বমুখী চিত্র উঠে এসেছে। কারাগারে মৃত্যুর সংখ্যা বাড়ছে। নেপথ্যের কারণ কি? নেপথ্যের কারণ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানুষ আছে, যারা প্রগতিশীল মানুষ আছে, যারা জয় বাংলা স্লোগান দেয়, আওয়ামী লীগ ছাত্রলীগ তাদেরকে মেরে ফেলতেছে, সেই জন্যই বেড়ে গেছে মৃত্যু। কারাতে মৃত্যুবরণ করতেছে, হিসাব দিতে হবে। ডক্টর ইউনূস থেকে শুরু করে তার যে এনজিও বাহিনী, এনজিও গ্রাম সরকার এবং বর্তমান সরকার পাই করে হিসাব নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের জমিনে ওয়াকার সহ যারা যেখানেই থাকো, মৌলবী সহ, দাড়ি টুপি রাখে আর পলায় থাকতে পারবা না, আর্মির পোশাক থাকলেই তুমি মাপ পাবা না। মনে রেখো শোনার চান, বিচার একদিন বাংলার জমিনে, পৃথিবীর যেখানেই থাকো। মইনিউদ্দের কিন্তু এখন হার কিন্তু খুঁজে পাওয়া যায় না। আমি ওয়াকারকেও বাংলাদেশে একদিন খুঁজে মনে রাখবে না, বিচার একদিন এই বাংলার জমিনে হবে যারা এই কারাগারে হত্যা করতেছে। হ্যাঁ, এই যে আরেক ছাত্র নেতা বলেছেন, ফজলুর বারী ভাই তার ফেসবুক পোস্টে দিয়েছেন, দেশের আইন নিজের হাতে তুলে নেবার নেতা তারেক রহমান, তার উপস্থিতিতে ছাত্র নেতা বলেছে আওয়ামী লীগের অফিস পুড়িয়েছে। এখন আবার এসব যদি চলে গৃহ অনিবার্য, তখন কি তারা ক্ষমতায় থাকে? কর্নেল ওলি এখনই তারা ঢাকার বাইরে থাকতেন। হ্যাঁ, মজার বিষয় হলো তারেক রহমানকে ঢাকার বাইরে থাকতে নিষেধ করছেন কর্নেল ওলি আহমেদ। আমরাও কিন্তু বলেছিলাম তারেক রহমানের ভাগ্য কিন্তু বেনজির আহমেদের মতো হইতে পারে। মজার বিষয় হলো, যেটা ভুলে গেছিলাম বলতে,
সানজিদা তুলি এমপি সমন্বয়ক মায়ের ডাক। এই সানজিদা তুলি কি বলেছে? এই সানজিদা তুলি সমন্বয়ক এমপি কি বলেছে? সানজিদা তুলি, পিটার হাস আমাদের কাছে রিয়েল হিরো, তাকে ছাড়া জুলাই আন্দোলনের ভিক্টরি সম্ভব ছিল না। আবারও বলি, পিটার হাস আমাদের কাছে, মানে যে জুলাই সন্ত্রাসীদের মায়েদের কাছে, মানে এনসিপির মায়েদের কাছে পিটার হাস তাদের কাছে, আমাদের কাছে রিয়াল হিরো, তাকে ছাড়া জুলাই আন্দোলনের ভিক্টরি সম্ভব ছিল না। কি দাঁড়াইলো? আমরা তো এই কথাটা আগেই বলেছিলাম। কি সিংহবাম ভাইয়ের আমার খুব তো আমাদের সাথে চেঁচামেচি করেছিলেন, না না এটা আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগের সন্ত্রাস, আওয়ামী লীগের কি কেচাল, আওয়ামী লীগের অগণতান্ত্রিক ব্যবস্থার জন্য জুলাই আন্দোলন ঘটেছে। এখন কি হয়েছে? আমরা তো এই কথাই বলেছিলাম। এমনকি আপনাদের আব্বা পিনাকি, মহামান্য পিনাকির গুরুজুই কি নাম, ফ্রড মাজার, কি বলেছিল? যেটা তো আমেরিকায় ঘটিয়েছে, বলে নাই? এখন এই যে মার্শাল্লাহ এমপি সাহেবেরাই বলতেছে, এই জুলাই সন্ত্রাসীদের আম্মা নামক এমপিরাই বলতেছে, এই যে সানজিদা তুলি এমপি সাহেবা বলিয়াছেন, কি বলেছেন? যে পিটার হাস হচ্ছে রিয়েল হিরো, তাকে ছাড়া জুলাই আন্দোলন প্রস্তুতি সম্ভব ছিল না। এই কথা তো আমরাও বলেছি। আমরা যখন বলেছি তখন বলেছিলাম আমরা আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, বলেন নাই? ইহুদি দালাল, খ্রিস্টানের দালাল, হিন্দুর দালাল বলেন নাই? তো এখন তো আপনাদের লোক তারা বলেন। আমরা জানতাম যে এটা একটা বাটপারি চলতেছে, কিন্তু আমাদের মহান বাম বিপ্লবীরা বুঝতে পারে নাই, কারণ তোর বেশি পণ্ডিত্য ছুটে ভরে নিচে হয়ে গেছিল, বুঝতে পারে নাই তখন। এবার একটু আসি, মজার বিষয় হলো পাকিস্তান আফগানিস্তান টুকাটুকি, বাংলাদেশ ভারত টুকাটুকি লাগে লাগে, খেলা কিন্তু অন্যদিকে জমে গেছে। ইরান তামা, আবার কিন্তু ইরানের চাবাহার বন্ধ ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? অবশ্য সেখানে ভারতেরও বিনিয়োগ ছিল, এই জন্য হয়তো বাঙ্গুরা একটু খুশি হইতে পারে। ওইখানে চাবাহার বন্দরে কিন্তু ভারতের সবচেয়ে বেশি বিনিয়োগ, সেটা ঘুরিয়ে দিয়েছে আমেরিকা। এবার একটু খুশি হওয়ার কথা, তাই না? কারণ তুমি ভারতের বিনিয়োগ, খুশি হবে না বাঙ্গুরা? এবার আমাদের বলো, আমাদের লস হয়েছে, বলো বলো, আমরা তো ভারতে বলো বলো বলো, এটা বলতে পারো না? ইরানকে তামা তামা করে দেবে আমরা বলছিলাম, কিন্তু আমাদের ভারতের বামদেরও দেখেছি, ভারতের অনেক বিশেষজ্ঞ নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা চাপা, পাকিস্তান চাপা, না 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 আমেরিকা শেষ, আমেরিকা ফিনিশ, আমেরিকায় কেলায় ফেলাবে একেবারে। বলছিলাম না ওই চুক্তি মুক্তি না, আমাকে ভিডিও করে চুক্তি মুক্তি কিচ্ছু থাকবে না। আর কি বলেছিলাম? যে জানাজা শেষ হওয়ার 24 ঘন্টা পরেই তামা তামা বানায় ফেলাবে। লাইভ এসে বলছিলাম না? খুঁজে দেখেন আমার লাইভগুলো। বলছিলাম যে জানাজা শেষ, বলছে জানাজার মধ্যে হামলা হয়েছে না, তা হবে না। জানাজা শেষ 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে তামা তামা করে ফেলবে ইরান। শুরু হয়েছে কিনা? এটা হবে। জি, আমাদের সাংবাদিক মাহবুব কামাল, বয়স্ক যিনি আগে চারশো, তিনি বলেছেন যে তিনি একটা সম্ভবত তার টিভি সাক্ষাৎকারে এটা আসছে, আমেরিকার বিরুদ্ধে বলে শেখ মুজিব শেখ হাসিনা কেউ টিকতে পারে নাই। জি, এটাই সত্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলা হয়েছে আর শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে। আর যে আওয়ামী লীগেরা ভারতের উপরে গুসা করে আছেন না, খোমেনি লীগেরা, ভারত না থাকলে শেখ হাসিনা বাঁচতে পারতো না, এটাই সত্য কথা। এই যে সাফা মারেন না, অনেক দেখি বিপ্লবী আওয়ামী লীগার, শেখ হাসিনা ভক্ত, বিরাট বড় আওয়ামী লীগার, কেউ কেউ আবার ভারতের সমালোচনা করেন না। শেখ হাসিনা কিন্তু 4 তারিখে তাকে মেরে ফেলার কথা ছিল, আমরা জানতাম 4 তারিখে মেরে ফেলার কথা ছিল, 4 তারিখ রাত্রে, কিন্তু ভারতের জন্য পারে না। আরেকটা দেশ আছে, নাম বলবো না, সময় মতো বলবো, জানি কিন্তু বলবো না। একটা দেশ আর ভারত, এই দুইজনের কারণে টিকে গেছে। শেখ হাসিনা জীবিত ছিলেন, শেখ হাসিনা 4 তারিখ রাতে মেরে ফেলতো, আমরা জানতাম, খুব চিন্তিত ছিলাম, খুবই চিন্তিত ছিলাম যে শেখ হাসিনাকে মেরে ফেলা হচ্ছে, তার বোন সহ। কিন্তু ভারত সহ একটি দেশ রক্ষা করেছে তাকে। চাপা যতই মারেন, আওয়ামী লীগের কেউ কেউ দেখি খুব চাপা মারে, সারাদিন ভারতের সমালোচনা করে। ভারত না থাকলে শেখ হাসিনা জিন্দা বাঁচতে পারতো না। এবং ভারত আপনাদের পাশে না থাকলে যতই ভারতের সমালোচনা করেন, ভারতের দেখি নিয়ে বিনিয়ে কত লোক কত কথা বলে, এতই নিয়ে বিনিয়ে দেখায়েন না। ভারত ছাড়া কেউ নেই শেখ হাসিনার পাশে। কোনো মুসলিম রাষ্ট্র একটা আসবে না, ইরানের জন্য যতই হাই হোসেন করেন, মিশরের জন্য যতই ভালো, কোনো মুসলিম রাষ্ট্র শেখ হাসিনার পক্ষে আসে নাই, আসবেও না। ভারতই ছিল, ভারত না থাকলে মারা যাইতো নেত্রী, এটা জানেন আপনারা? আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ, যেমন 71-এর কারণে, তেমনি ভারতের প্রতি কৃতজ্ঞ শেখ হাসিনাকে জীবিত রাখতে সহযোগিতা করেছে, সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। তারপর আওয়ামী লীগের লোক আমাদের গালি দেয়, অন্যের কথা কি বলবো? বিএনপি, জামাত, হেফাজত, ভাবির পোলাদের কথা কি? ভারতীয়রাই আমাদের, আওয়ামী লীগের কিছু কিছু লোক আমাদের গালি দেয়, এটা জানেন? শেখ হাসিনা
রক্ষা পাইত না, জানে বাঁচত না। এমনকি এই যে আওয়ামী লীগের নাম ঠাম যখন নেওয়া হইতেছে, এই যে কারো চাপাও খুঁজে পাওয়া যেত না, আর এমনি তো খুঁজে পাওয়া যায় নাই। 4 তারিখের পরে কারা 5 তারিখে ছিলেন আমরা কিন্তু জানি। বিশেষ করে আমি কিন্তু খুব ভালো করেই জানি কারা কারা কথা বলছেন, বা এখনো তো কত মর্দে মুজাহিদ এই কথাই বলে না আওয়ামী লীগের। যাই হোক, অন্য বিষয়। মজার বিষয় হলো জামাতের এমপি, জামাতের সদস্যগণ বলেছে 11 দলকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকার ছিল। বুঝতে পারছেন এখন ইউনূসের যার বিলাই তারেক ম্যাও, এই তারেক রহমানরে নাকি জিতাই দিছে অন্তর্বর্তী সরকার, জামাত নাকি ক্ষমতায় যেত গা। সুষ্ঠু, এরাই না বললো সুষ্ঠু নির্বাচন হয়েছে, জামাত বলেছে ঐতিহাসিক নির্বাচন, নির্বাচন কমিশনার বলেছে ঐতিহাসিক নির্বাচন, সেনাবাহিনী ওয়াকার বলেছে ঐতিহাসিক নির্বাচন, ইউনূস বলেছে ঐতিহাসিক নির্বাচন। এখন জামাতের লোক হইতেছে, জামাতের সাদা শকুনটা বলতেছে 11 দলকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল। অবশ্যই নাটক, এগুলো আমরা জানি। এগুলো খালাতো ভাইয়ের ঝগড়া জমি নিয়ে আর কি, মামাতো ভাই, ওগুলো মামা ভাইগনার ঝগড়া, আমরা জানি এগুলো নাটক। তাও একটু জানাইলাম আপনাদের আর কি। মজার বিষয় হলো ওই যে মুকসিদুল ইসলাম সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট বলেছিলেন, একজন আমাকে একটা পাঠালেন আমার হোয়াটসঅ্যাপে, ধন্যবাদ যে দর্শক, যদি কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার সময় ট্যাঙ্কের ভিতরে ঢুকে পালিয়ে আসতে হয় আমি, তাহলে আমাদের রাজনীতির গ্রহণযোগ্যতা কতটুকু তা তাদের রাজনীতির গ্রহণ ভেবে দেখতে হবে। যে এটাও বলেছেন, চমৎকার বলেছেন। উমামা ফাতেমা দাতাল আছেন, একটা দাতাল, আমার ভাবির মেয়ে, গালে এরকম ছিল, পেটটা এরকম ছিল, এখন মোটামুটি দাঁতের মধ্যে মোটামুটি আর কি কি যেন লাগায়। যাই হোক, তিনি বলেছেন জুলাই আন্দোলন করে আমি প্রতারিত হইনি, কারণ আমি আগেই জানতাম এটা জামাত শিবির আন্দোলন। এই কথাটা তো আমরা বলতাম যে এটা জামাত শিবির, 2018 সালেই বলছিলাম কোটা বিরোধী তথাকথিত আন্দোলন এটা জামাত শিবির আন্দোলন, তখনই তো জানতাম, আমরা তখনই বলেছি। তখন আওয়ামী লীগের তো বিশ্বাস করাইতে পারিনি, বিএনপি তো দূরের কথা, অন্যদের তো আওয়ামী লীগ বিশ্বাস করে নাই। মজার বিষয় হলো আমাদের সুদীপ রায়, তিনি আমেরিকাবাসী প্রবাসী, তিনি একটা পোস্ট দিয়েছেন, সুদীপ রায় দাদা, যে জুলাইয়ে মিথ্যা হত্যা মামলা করায় ফেসে যাচ্ছেন 102 জন বাদী। এই জুলাইয়ে যে কত মিথ্যা মামলা করা হয়েছে রে ভাই, হিবে হিসেবে সুদীপ রায় একটা পোস্ট দিয়েছেন, যে উনি শিরোনামটা সুন্দর দিয়েছেন, নুনুস মানে ইউনুস ম্যাজিক আর কাজ করছে না বলে একটা ফটোকার্ড দিয়েছেন। জুলাইয়ে মিথ্যা হত্যা মামলা করায় ফেসে যাচ্ছেন 102 জন বাদী। বুঝতে পারছেন তো, বাংলাদেশে এই জুলাই নামে যে হত্যা, এখন কি করবেন? এই 102 জনের তো বহু আওয়ামী লীগের নেতা এমনকি শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছেন, এবার আপনাদের মামলা টিকলো? এই কথাগুলি আমরা বললেই আমরা তখন শেখ হাসিনার দালাল। 102 জন বাদী ফেসে যাচ্ছে এই সরকারের আমলেই। তাহলে সরকার বদলিলে কি হবে? এরা বললো আমরা তো কিছুই জানি না, দুধু পথ খাই, আমরা কিছু জানি না। বলবে যে তারেক রহমান করাইছে, জামাতের আমির করাইছে, ইউনুস করাইছে, কারণ তখন তারা সব পালায় যাবে। তখন এগুলো বলবে এই বাদী, এই বদগুলো। অনেকক্ষণ হয়ে গেল, ধন্যবাদ আপনাদের। দেখি আর কি আছে, আরেকটা মজার বিষয় হলো, এবং খুবই দুঃখজনক, আসামিকেই পিটিয়ে, যে ডিবিসি নিউজে আসছে 3 ঘন্টা আগে, অদ্ভুত ব্যাপার, যে আসামি ঘুষিয়ে আদালতে থানার ভিতরে পুলিশকে পেটাচ্ছে। কোন কথা? পুলিশের থানার ভিতরে পিটাইতেছে, নিজের মাথা নিজে ফাটালো আসামি, মার খেলো পুলিশ, শিরোনামে আসছে দেখেন। শেষ করে দেই এবার।
আমি একটা পোস্ট দিয়েছিলাম, অনেকে সমালোচনা করেছেন, অনেকে গালি দিয়েছেন, অনেকেই বলেছেন হ্যাঁ ঠিক বলেছে। আমি একটা পোস্ট দিয়েছিলাম 8 ঘন্টা আগে, সেখানে লিখেছিলাম ভারতের মুসলমানের কেবলা ইরান, তুর্কি ও আরবের মক্কা। আবার বলছি, ভারতের মানে অধিকাংশ, সবার না, অধিকাংশ ভারতের মুসলমানের কেবলা ইরান, তুর্কি ও আরবের মক্কা। অন্যদিকে ভারতের কমিউনিস্টদের কেবলা বেইজিং ও মস্কো। এখনো খণ্ডিত ভারতটিকে আছে কিভাবে? গভীর ভাবনার বিষয়। পৃথিবীতে গাদ্দার পয়দায় ভারত প্রথম, বাংলাদেশ দ্বিতীয়। বাংলাদেশের অধিকাংশ নাগরিকের কেবলা পাকিস্তান। আবার আরেকবার পড়ি, আপনারা পরে আমার এখানে মন্তব্য করবেন। সেটা হলো, আমি 8 ঘন্টা আগে পোস্ট দিয়েছি আমার ফেসবুক পোস্টে, ভারতের মুসলমানের, আমি ভেরিফাইড পোস্টে পেজে পোস্ট দিয়ে, প্রোফাইলে পোস্ট দিয়েছি, ভারতের মুসলমানের কেবলা ইরান, তুর্কি, আরবের মক্কা। অন্যদিকে ভারতের কমিউনিস্টদের কেবলা বেইজিং, মস্কো। এখনো খণ্ডিত ভারত টিকে আছে কিভাবে? গভীর ভাবনার বিষয়। পৃথিবীতে গাদ্দার পয়দায় ভারত প্রথম, বাংলাদেশ দ্বিতীয়। বাংলাদেশের অধিকাংশ নাগরিকের কেবলা পাকিস্তান। কেন বলেছি গাদ্দার পয়দায় ভারত প্রথম, বাংলাদেশ দ্বিতীয়? কারণ হচ্ছে যে ভারতকে যারা ভেঙেছিল সেই মুসলিম লীগ, এমনকি ভারতের স্বাধীনতা যারা চায়নি, কমিউনিস্ট, অনেক কমিউনিস্ট ভারতের স্বাধীনতা চায়নি। এটা নিয়ে একদিন বিশদ আলোচনা করব। এমনি আমাকে ভারত গবেষক বলে না। অন্তত বাংলাদেশের যে ব্যক্তিটি ভারত সম্পর্কে, ভারতের বর্তমান রাজনীতি সম্পর্কে, ভারতের ইতিহাস সম্পর্কে বেশি জানে, তাদের মধ্যে আমিও একজন। বলবো না যে আমি একমাত্র, তাদের মধ্যে আমি অন্যতম। এটা যারা যারা আমার পরিচিত তারা সবাই জানেন। সেটা ভারতেই থাকেন আর বাংলাদেশে থাকেন, সেটা জানেন। ভারতের রাজনীতি সম্পর্কে আমি কতটুকু জানি, ভারত সম্পর্কে কতটুকু জানি, সেটা আমার সাথে যারা পরিচিত তারা খুব ভালোভাবে, ভারতের সাহিত্য, দর্শন, ভারতের ইতিহাস, ভারতের ধর্ম, এগুলো কতটুকু জানি এটা আমার সাথে যারা সবাই জানেন। যেটা বলতেছিলাম কিভাবে, ওই যে রেজাকার হায়দ্রাবাদে ছিল, রেজাকার, সেই রেজাকার একটাও কয়টা পাকিস্তান গেছে নাম বলতে পারবেন? যদি 1 লাখ রেজাকার থাকে তাহলে হয়তো 1টা বা 2টা গেছে। আর যত ভারতীয় মুসলমান যারা পাকিস্তান চেয়েছিল, জান মাল সব দিয়েছে এবং জান নিয়েছে, তারা কিন্তু পাকিস্তানে নয়, ভারতেই থেকে গেছে। বরং যারা গিয়েছিল তাদের মধ্যে থেকে প্রায় 10-12% ফেরত আসছে। প্রায় 95%, 94 থেকে 95% যারা পাকিস্তান চেয়েছিল তারা যায়ই নাই, তারা সব ভারতে। তাহলে কি ভারত গাদ্দার পয়দায় শ্রেষ্ঠ না? কারণ তাদের আন্ডা বাচ্চা এখন হয়েছে। আর বাংলাদেশ গাদ্দার পয়দায় ব্যস্ত কিভাবে? 71 সালের মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেল, অগণিত নারী ধর্ষিত হলো, অগণিত নারীর সম্ভ্রম এবং 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে কেনা আমার বাংলাদেশ। সেখানে দেখবেন পাকিস্তান প্রেমে গিজগিজ করে রাজাকার আলবদর এখন ক্ষমতায়। সরকারি দলেও তারা, বিরোধী দলেও তারা। অদ্ভুত ব্যাপার, এখান থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ। কি বুঝলেন? তাহলে গাদ্দার পয়দায় বাংলাদেশ দ্বিতীয়। আসলে বাংলাদেশকে প্রথম বলা উচিত, কিন্তু এখনো বললাম না, অন্তত প্রথম স্থানটা ভারতকে দিলাম। ভারত এরকম গাদ্দারের আছে, সব মুসলিম লীগার হয় কমিউনিস্ট হয়েছে, সিপিআইএম হয়েছে। সিপিআই তখন সিপিআইএম ছিল না, সিপিআই। কমিউনিস্টের গাদ্দার কেন বললাম? 62-তে তারা কার পক্ষে ছিল? 42-এ কমিউনিস্টরা কার পক্ষে ছিল? 1942 সালে একটু খোঁজ নিয়েন। 1942 সালে কমিউনিস্টরা কার পক্ষে ছিল? কংগ্রেস কার পক্ষে ছিল? 1962 সালে কমিউনিস্টরা কার পক্ষে ছিল? ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই কেন ভেঙে গিয়েছিল জিজ্ঞেস করেন। সেই জন্য বলেছে মক্কা, মস্কো আর বেজিং। যাই হোক, এই গাদ্দাররা ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছে। তা না হলে এই বাংলাদেশ আর ভারত যদি গাদ্দার পয়দায় প্রথম দ্বিতীয় না হতো, এরা পৃথিবী শাসন, অলরেডি ভারত পৃথিবী শাসনের দিকে যাচ্ছে, আর বাংলাদেশ পৃথিবীতে ডেভেলপ হতেছিল, সেগুলো ধ্বংস হয়ে গেছে। আমরা অনেক উপরে থাকতাম, কিন্তু গাদ্দারদের জন্য আমরা পারবো না। এই বাংলাদেশে এই পাকিস্তানের এমপি সংসদ দ্বারা এই বলছিল হামে বাংলাদেশ বানাদো, হামে বাংলাদেশ বানাদো। আর আমরা এখন শ্রীলঙ্কার পিছনে, উগান্ডার পিছনে রপ্তানিতে। আমরা কোন বাংলাদেশকে কোথায় নিয়ে আসলো এই জুলাই সন্ত্রাসীরা? 5ই আগস্টের পরে 2024 সালের এই জুলাই জঙ্গিরা বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে দেখেন। যে এখন আমরা উগান্ডারও নিচে রপ্তানিতে, শ্রীলঙ্কার পিছিয়ে পড়ে গেছে। যে শ্রীলঙ্কাকে জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার, আপনি আওয়ামী লীগ সরকার সমালোচনা করেন, ভালো কথা। তার যে নির্বাচনের সমালোচনা ছিল, আইনের সমালোচনা ছিল, নির্বাচন নিয়ে, তারপর আইন শৃঙ্খলা, বিভিন্ন দুর্নীতির সমালোচনা, কিন্তু যেটা সত্য সেটা বলবেন না। $200 মিলিয়ন যাকে ধার দিল, সে আজকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়ে গেল, আর আমরা এখন আস্তে আস্তে করে শিল্প কারখানা বন্ধ হচ্ছে। যাও।